আপনার কত বড় ক্ষমতা, আপনি কত বড় মায়ের লাল যে আপনি একবার কোনো মুসলমানের পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে নাম কেটে দিয়ে দেখান। ক্ষমতা তো আপনার হাতে রয়েছে। আসল কথা কি বলুন তো, কর্মের রাজনীতি ছেড়ে ধর্মের জিগির তোলার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী। যে পেট্রোল পাম্পে হিন্দুরা যদি আধার কার্ড দেখায় তাহলে তাদের জন্য 60 টাকায় পেট্রোল দেব, আর মুসলমানদের জন্য 109 টাকায় দেব। চ্যালেঞ্জ থাকলো আপনাকে, আপনি করে দেখান। আপনার রাজ্যে ক্ষমতায় নেই, কিন্তু আপনি কেন্দ্রে ক্ষমতায় আছেন, আপনার প্রধানমন্ত্রী আছে, পারলে এইটুকু করে দেখান। পশ্চিমবঙ্গে আর উত্তক্ত করবেন না। পশ্চিমবঙ্গের মানুষ সংস্কৃতিপরায়ণ মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ গলায় গলা মিলিয়ে চলতে ভালোবাসে। পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক বাতাবরণ করার যে সাম্প্রদায়িক শক্তিকে যেভাবে আপনারা উত্থান করার চেষ্টা করছেন, তা পশ্চিমবঙ্গের মানুষ ভোট বক্সে 2026-এ ঠিক এই দুই ফুলকে বঙ্গোপসাগরে ভাসিয়ে তার প্রমাণ দেবে। বিধানসভার বাইরে দাঁড়িয়ে বলছেন যে যদি 2026-এ তাদের সরকার আছে তাহলে মুসলিম বিধায়কদের ধরে ধরে করে চ্যাংদোলা করে বিধানসভার বাইরে রাখবেন। কি বলবেন এই বিষয়ে? আচ্ছা, এই প্রসঙ্গে যদি বলতে যাই তাহলে একটা কথা বলি। আপনারা জানেন যে ভারতবর্ষের বেশ কয়েকটি রাজ্যে বিজেপি অর্থাৎ ডবল ইঞ্জিন সরকার চলছে। উত্তরপ্রদেশ তার জ্বলন্ত উদাহরণ। আর উত্তরপ্রদেশের যিনি মুখ্যমন্ত্রী আছেন যোগী আদিত্যনাথ, তার বিধানসভার উল্টো দিকে বসে যারা বিএসপি এবং জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে অনেকে সওয়াল করে, তারা কিন্তু মুসলিম বিধায়ক। তাহলে সেই উত্তরপ্রদেশ, যেখানে আমরা বলি সবথেকে বেশি সংখ্যালঘুরা মানে নির্যাতনের মধ্যে রয়েছে, অত্যাচারিত, নিপীড়িত, সেই জায়গায় যদি সেইটা করার মতো ক্ষমতা না হয়, তাহলে পশ্চিমবঙ্গের মাটিতে শুভেন্দু অধিকারী এটা কি করে ভাবলেন? ভারতবর্ষে ডবল ইঞ্জিন সরকার চলছে আরও অন্যান্য রাজ্যে। ভারতবর্ষের সেন্ট্রাল যে রাজ্য চলছে সেটা বিজেপির সরকার। এত কিছু করার তো কোনো প্রয়োজন নেই। আমাদের পশ্চিমবঙ্গের যে ভোটার তালিকা রয়েছে এবং সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের যে ভোটার তালিকা রয়েছে, সেই তালিকা থেকে মুসলিমদের নামগুলো কেটে দিয়ে দেখান তো দেখি একবার। আপনার কত বড় ক্ষমতা, আপনি কত বড় মায়ের লাল যে আপনি একবার কোনো মুসলমানের পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে নাম কেটে দিয়ে দেখান। ক্ষমতা তো আপনার হাতে রয়েছে। আসল কথা কি বলুন তো, কর্মের রাজনীতি ছেড়ে ধর্মের জিগির তোলার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী। কারণ তিনি জানেন পশ্চিমবঙ্গে যে 77টা আসন তারা পেয়েছিল, কয়েকদিন আগে আমরা দেখলাম যে হলদিয়ার যিনি বিজেপির বিধায়িকা ছিলেন তিনি তৃণমূল জয়েন করছেন। অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের যারা একসময় বিকল্প শক্তি হিসাবে বিজেপিকে ভেবেছিল পশ্চিমবঙ্গে, তাদের ভ্রান্ত ধারণা থেকে তারা বেরিয়ে আসছে। তারা কিন্তু বিজেপি ছেড়ে পালাচ্ছে আজকের দিনে। যার জন্য শুভেন্দু অধিকারী বুঝে গেছে যে শুধুমাত্র এই ধর্মীয় জিগির ছাড়া আর অন্য কোনো জিগিরে বিজেপিকে পশ্চিমবঙ্গে আনা সম্ভব নয়। তাই তিনি এই সমস্ত উত্তুক্তি করছেন। আমরা বলি যে এইগুলো হলো, দেখবেন কয়েকদিন আগে জাতীয় টিমের খেলা হলো, নিউজিল্যান্ডেরও খুব ভালো বোলার যার নাম হলো মিচেল স্যান্টনার। এই যে স্যান্টনার দেখবেন খুব সুন্দরভাবে স্লক ওভারগুলোতে ওই 72 গতিতে বলটা সুন্দর করে ফেলছিলেন। তার মানে হলো উল্টো দিকে যে ব্যাটসম্যান দাঁড়িয়ে আছে তাকে অফার করছেন যে আপনি এটা ছক্কা মারুন, কারণ মারতে গেলেই মিস হবে, আর মিস হলেই উইকেটটা যাবে। তো পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে তো শুভেন্দু অধিকারী সেই কাজটা করছে। প্রতিদিন মানুষকে উত্ত্যক্ত করো, সংখ্যালঘুদেরকে উত্ত্যক্ত করো, তার উপর ভিত্তি করে ওই যে একটু আগে দেখাচ্ছিলেন যে উত্তরটা কে দেবে, হুমায়ুন দেবে। 2019 সালে এই হুমায়ুন কবির মুর্শিদাবাদে বিজেপির প্রার্থী ছিলেন। কান খুলে শুনে রাখুন, যিনি বেলডাঙ্গা কাণ্ডের প্রধান নায়ক কার্তিক মহারাজ, সেই কার্তিক মহারাজের পাশে দাঁড়িয়ে এই কিছুদিন আগে উনার একটা ছবি খুব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর উল্টো দিকে যদি আপনি দেখেন, সেই কার্তিক মহারাজের সঙ্গে বসে আছেন কে? সনাতনী শুভেন্দু অধিকারী, যিনি নিজেকে সনাতনী বলে দাবি করেন। তিনি আদৌ সনাতনী নন।
সনাতনী যদি প্রকৃত থাকে তাহলে পশ্চিমবঙ্গের মাটিতে সবথেকে বড় সনাতনী হলো স্বামী বিবেকানন্দ, যাকে আমরা সম্মান করি, যার গেরুয়াটাকে আমরা শ্রদ্ধা করি। কিন্তু আরও কিছুদিন আগে যদি আপনি চলে যান 2019-এ, 2018-তে, 2017-তে এই শুভেন্দু অধিকারী মৌলভী সাহেবকে পাশে বসিয়ে, শুভেন্দু অধিকারী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে পাশে বসিয়ে বলছেন যে ভারতবর্ষের স্বাধীনতায় সবথেকে বেশি যদি কারো অবদান থাকে তাহলে সেটা জমিয়তে উলামায়ে হিন্দ। আর তিনি তারপরে বলছেন এই মৌলভী সাহেবদেরকে ধরো আর বাংলাদেশ পাঠাও। এই দুটো মানুষ কেমনভাবে রং পরিবর্তন করতে পারে শুধু রাজনৈতিক ফুল পরিবর্তন করে, তা এই ধরনের গিরগিটিদেরকে ভালো দেখলে বোঝা যায়। তো পশ্চিমবঙ্গের মাটিতে যেই শুভেন্দু অধিকারী বক্তব্য রাখছেন তার ফিডব্যাক কে দিচ্ছেন? সঙ্গে সঙ্গে হুমায়ুন কবির, যিনি 2019-এ বিজেপির প্রার্থী ছিলেন। এইগুলো হলো গট আপ গেম, এইগুলো হলো আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্স, এইগুলো হলো ভোট ভাগের রাজনীতি, কর্মসংস্থানের রাজনীতি ভুলে ধর্মের জিগির তোলার চেষ্টা। আমরা প্রতিনিয়ত ধর্মের কথা ছেড়ে বলছি কর্মের কথায় আসুন। যে সমস্ত প্রতিশ্রুতি রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছিলেন এবং যে সমস্ত প্রতিশ্রুতি কেন্দ্রে নরেন্দ্র মোদী দিয়েছেন, সেই সমস্ত প্রতিশ্রুতি পালন করুন, মানুষের জন্য মানুষের হয়ে কাজ করুন। আজকে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করব, 60 টাকায় পেট্রোলের দাম ছিল যখন 2014 সালে ক্ষমতায় আসেন, আজকে 106 টাকা পেট্রোলের দাম। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষে যে 15 থেকে 17% মুসলিমের বসবাস, শুধু এই 17%কে 106 টাকায় পেট্রোল কিনতে হয় তা নয়, বাকি 85-83% হিন্দুদেরকেও কিন্তু ওই 106 টাকাতেই পেট্রোল কিনতে হয়, 101 টাকায় ডিজেল কিনতে হয়। আর যে হিন্দু দরদি সরকার দেখাচ্ছেন, একবার ক্ষমতা থাকলে করে দেখান, পেট্রোল পাম্পের গায়ে লিখে দিন, গ্যাস সিলিন্ডারের উপরে লিখে দিন যে এইটা হিন্দুদের জন্য 300 টাকার গ্যাস আর মুসলমানদের জন্য 700 টাকা নয় 1000 টাকা। একবার লিখে দিন যে পেট্রোল পাম্পে হিন্দুরা যদি আধার কার্ড দেখায় তাহলে তাদের জন্য 60 টাকায় পেট্রোল দেব আর মুসলমানদের জন্য 109 টাকায় দেব। চ্যালেঞ্জ থাকলো আপনাকে, আপনি করে দেখান। আপনার রাজ্যে ক্ষমতায় নেই কিন্তু আপনি কেন্দ্রে ক্ষমতায় আছেন, আপনার প্রধানমন্ত্রী আছে, পারলে এইটুকু করে দেখান। পশ্চিমবঙ্গে আর উত্তক্ত করবেন না। পশ্চিমবঙ্গের মানুষ সংস্কৃতিপরায়ণ মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ গলায় গলা মিলিয়ে চলতে ভালোবাসে। পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক বাতাবরণ করার যে সাম্প্রদায়িক শক্তিকে যেভাবে আপনারা উত্থান করার চেষ্টা করছেন, তা পশ্চিমবঙ্গের মানুষ ভোট বক্সে 2026-এ ঠিক এই দুই ফুলকে বঙ্গোপসাগরে ভাসিয়ে তার প্রমাণ দেবে। তাই এই সাম্প্রদায়িকতার রাজনীতি আমরা যেমন হুমায়ুন সিদ্দিকুল্লাহর কাছেও আশা করি না, তেমন আমরা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারদের কাছেও আশা করি। আচ্ছা, এইরকম বয়ান বারবার দিয়ে যাচ্ছে শুভেন্দু অধিকারী এবং রাজ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে অনেক সময় সাধারণ মানুষ দাবি তুলেছে কেন কোনো এফআইআর হচ্ছে না, বা রাজ্য সরকারকেও প্রশ্ন করেছে। কিন্তু এবার কংগ্রেস নেতৃত্ব ভিক্টর, তিনি ইসলামপুর থানায় তার বিরুদ্ধে এফআইআর করেন। এই বিষয়ে কি বলবেন? একজন বিখ্যাত আইনজীবীর কাছে একদিন একটা কথা শুনছিলাম যে যখন কোনো বিতর্কিত ইস্যু এসে যায় তখন সেইটাকে স্কিপ করে যাওয়া হলো সবথেকে বুদ্ধিমানের কাজ, সেইটাকে এড়িয়ে যাওয়া হলো সবথেকে বুদ্ধিমানের কাজ। তো আজকের দিনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যে কথাটা বলছেন তার কাউন্টারটাকে দিচ্ছেন হুমায়ুন কবির। এর আগেও লক্ষ্য করে দেখুন, শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা যখন বলল মন্দির প্রসঙ্গে, তখন এই হুমায়ুন কবিরই কিন্তু বলেছিল মুর্শিদাবাদে আমি সবথেকে বড় বাবরি মসজিদ বানাবো, বলেনি? এই যে ধর্মীয় রাজনীতি, সেই ধর্মীয় রাজনীতি থেকে বাংলার মানুষকে বেরিয়ে আসতে হবে। তাই আমরা অন্যান্য রাজনৈতিক দল, ধরুন আজকে পশ্চিমবঙ্গের মাটিতে আইএসএফ সিদ্ধান্ত নিল বা এমএলএ নওশাদ সিদ্দিকী বললেন যে পশ্চিমবঙ্গের 100টা থানাতে শুভেন্দু অধিকারীর নামে এফআইআর দর্জ করা হোক। তার মানে কি দাঁড়ালো? পরোক্ষভাবে শুভেন্দু অধিকারী যে প্রচারটা করছেন বা একবার বলে দিলেন শুভেন্দু অধিকারী, সেটাকে 100টা থানায় কিন্তু আইএসএফ পৌঁছে দেওয়ার দায়িত্বটা পালন করলো। তার মানে কি? পরোক্ষভাবে শুভেন্দু অধিকারীর বার্তাটাকে প্রচার করালো কিন্তু আইএসএফ। তো এই জায়গা থেকে আইএসএফের সিদ্ধান্ত না, তার মার্কেটিং করার দায়িত্ব আমরা নিইনি। সে যে কাজটা করছে সেটাকে আমরা ইগনোর করি, মানুষ ইগনোর করে।
আজকে যদি তার বিরুদ্ধে আমরা একের পর এক পদক্ষেপ নিতে শুরু করি, তাহলে তার এই উস্কানিমূলক কথাবার্তাগুলোর মাত্রা আরও বেড়ে যাবে। কারণ তারা তো চাইছে পশ্চিমবঙ্গে দাঙ্গা হোক, তারা তো চাইছে পশ্চিমবঙ্গের মাটি উত্তপ্ত হোক, তারা চাইছে যে সাম্প্রদায়িক সম্প্রীতি পশ্চিমবঙ্গের মাটিতে রয়েছে সেটা বিনষ্ট হোক। তাহলে তাদের যে আগুনটা তারা পশ্চিমবঙ্গের মাটিতে জ্বালাতে চাইছে, আমরা পরোক্ষভাবে তাতে ঘি ঢালার কাজ করছি। তো আমার মনে হয়, এবং আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত বলে আমি মনে করি যেটা, এবং সেটা সর্বোপরি আমাদের ভালো সিদ্ধান্ত, যে এই ধরনের উস্কানিমূলক মন্তব্যকে, আমরা বিতর্কিত মন্তব্যকে এড়িয়ে যাব। তার কারণ যত বেশি এই ধরনের মন্তব্যকে প্রাধান্য দেব, তত বেশি এই মানুষগুলোকে গুরুত্ব দেওয়া হয়ে যাবে, এবং এই মানুষগুলো তত বেশি বেশি এই ধরনের উত্ত্যক্ত কথাবার্তা বলার স্পর্ধা দেখাবে। আর যখন এর রিফ্লেক্ট উল্টো দিক থেকে আসবে না, তখন আস্তে আস্তে এরা এনার্জি হারাবে। আচ্ছা, আপনি বলছেন যে আইএসএফ চাইছে যেন এই ধরনের মন্তব্যগুলোকে স্কিপ করতে, কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে, বর্তমানে স্যাটেলাইট টিভির যুগে মানুষের কাছে পৌঁছানো আপনি কিভাবে স্কিপ করবেন? মানুষের কাছে পৌঁছাচ্ছে, এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখছি মানুষের মধ্যে একটা এর যে প্রভাব আসছে, তো সেই ক্ষেত্রে আইএসএফ কি বলবে? দেখুন, একবার শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে দাঁড়িয়ে বললেন, ধরুন কয়েকটা টিভি চ্যানেল বা মিডিয়া চ্যানেল তারা ফলাও করে একদিন দুদিন দেখালো, কিন্তু এই বিতর্কটা যদি না হয়, তাহলে সেই দুদিনের পর কিন্তু এই নিউজটা আর এক্সটেনশন করা সম্ভব নয়, বা এক্সটেনশন হবে না। কিন্তু উল্টো দিক থেকে যখন আবার সিদ্দিকুল্লাহ চৌধুরী, উল্টো দিক থেকে যখন আবার হুমায়ুন, উল্টো দিক থেকে যখন আবার এমএলএ নওশাদ সিদ্দিকীর মতো মানুষগুলো এই বিষয় নিয়ে বিতর্ক তো জড়িয়ে যাবেন, তখন কিন্তু ঠিক ধর্মীয় পোলারাইজেশনের পলিটিক্সটা কিন্তু চলে আসবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ফার বেটার হলো এই বিষয়গুলোকে স্কিপ করে যাওয়া। তো যত বেশি এই মানুষগুলোকে আমরা ইগনোর করব, যত বেশি আমরা, একটা কথা বলি, আপনি যত সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করতে চাইবেন, আমরা তত বেশি গলায় গলা জড়িয়ে পশ্চিমবঙ্গকে আমরা সোনার পশ্চিমবঙ্গ তৈরি করার চেষ্টা করব। আজকে আমি আপনাকে একটু আগে বলছিলাম যে স্টুডেন্ট ফ্রন্টের আমাদের দুজন নেতৃত্ব, একজনের নাম সাবির আর একজনের নাম রাকেশ বেরা। আইএসএফের আমাদের দুজন নেতৃত্ব যদি সর্বোপরি ধরি, তাহলে একজন চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, অপরদিকে জেনারেল সেক্রেটারি বিশ্বজিৎ মাইতি। আমরা এই আদর্শে বিশ্বাসী, আমরা এই আদর্শে বিশ্বাসী যেখানে হিন্দু মুসলমান গলায় গলা জড়িয়ে বাংলা গড়ার রাজনীতি করব। আমরা কখনো ধর্মীয় পলিটিক্সে জড়িয়ে, ধর্মের বিভাজনে জড়িয়ে কর্মের রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেব না। আচ্ছা, আমার একেবারে শেষ প্রশ্ন, যে আমরা কিছুদিন আগে শুনলাম মোহন ভাগবত আরএসএস প্রমুখ, তিনি বলছেন হিন্দু মুসলমান সম্প্রীতির কথা, কিন্তু অপরদিকে শুভেন্দু অধিকারী বিজেপিতে থেকে কিন্তু সেই যে আজ্ঞা বা আদেশ মানছেন না, তাহলে এটার কারণ কি উনি প্রথাগত আরএসএস ট্রেনিং পাননি সেই কারণেই? না, দেখুন, যিনি দুটো বিষয় হয়, একটা ওপেন প্ল্যাটফর্মে বলা, মিডিয়ার সামনে বলা, আর একটা হলো ইন্টারনাল নির্দেশ। আরএসএসের যিনি প্রধান মোহন ভাগবতজি, তিনি যে কথাটা স্টেজে দাঁড়িয়ে বলেছেন সেটা কিন্তু মিডিয়া প্রচারের স্বার্থে। এই কথা কিন্তু বারংবার আমরা দেখেছি মোহন ভাগবতকে বলতে, যে না, পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষে সংখ্যালঘুদের উপর যে নির্যাতন হচ্ছে সেই নির্যাতন বন্ধ হওয়া দরকার। আবার ঠিক যখন আমরা ইনকোয়ারি করতে যাই সেই সমস্ত জিনিসগুলো বা সেই সমস্ত ইনসিডেন্টগুলোকে নিয়ে, তখন দেখি যে আরএসএসের সূত্র জড়িয়ে আছে। অর্থাৎ সামনে যেটা দেখানো হয় ঠিক তার উল্টো দিকে কর্মক্ষেত্রে কিন্তু সম্পূর্ণটাই আলাদা। এই মোহন ভাগবতজি যখন গুজরাট দাঙ্গা হয়েছিল তখন তার বক্তব্যগুলো শুনবেন, আবার ঠিক তার কর্মক্ষেত্রে গুজরাটের যখন ঘটনাটা ঘটছে সেই সময় তার আরএসএসের সাংগঠনিক ভূমিকাটা একবার লক্ষ্য করবেন। সাংগঠনিক ভূমিকা, পশ্চিমবঙ্গের গুজরাটের মাটিতে দাঙ্গা হোক, আর মোহন ভাগবতজি দাঁড়িয়ে বলছেন যেটা বন্ধ হওয়া দরকার। এই পলিটিক্সটা মানুষকে বোঝার দরকার। মুখে একরকম বলা আর কার্যক্ষেত্রে অন্যরকম নির্দেশ দেওয়া, এইটা হলো সম্পূর্ণ আইওয়াশ। আর প্রথাগত যদি বলতে যাই, দেখুন, শুভেন্দু অধিকারীর পায়ের মাটি দিন দিন সরে যাচ্ছে। আপনাদেরই দেখিয়েছেন, মিডিয়া চ্যানেলের মাধ্যমে দেখছিলাম, দুবাটি খেলেন, এক বাটি নিয়ে গেলেন। তো এই হলো উনি সনাতনী, এই হলো উনার সনাতনীতার নিদর্শন। সনাতনী পশ্চিমবঙ্গে যদি কেউ থাকে সব থেকে বড় সনাতনী হলো বিবেকানন্দ, যার আদর্শে আমরা আদর্শায়িত, যার আদর্শকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, যার গেরুয়াকে রেসপেক্ট করি আমরা। আর এরা যারা গেরুয়া বসন মাঝে মাঝে পড়ে, এটা হলো ভুল।
এটা হলো এই গিরগিটির রং পাল্টানোর মতো। তাই এই মানুষগুলো দিনে রাতে রূপ চেঞ্জ করে। যখন তৃণমূল করত তখন এক কথা বলতো। কিছুদিন আগে দেখবেন যখন কংগ্রেসের মুখপাত্র ছিল, আমি একটা ফেসবুকে পোস্ট দেখছিলাম যে এই কৌস্তব ব্যানার্জি একজন আইনজীবী, আমি নাম বলেই বলছি, কয়েকদিন আগে দেখবেন যখন কংগ্রেসের মুখপাত্র ছিল তখন কত বড় বড় সেকুলার কথাবার্তা মুখ দিয়ে ফুলঝুরি পড়তো, কথায় ফুলঝুরি পড়তো। আর আজকে পোস্ট করছেন কি, ওনার ভাষাটা শুনে আমার খুব খারাপ লাগলো এবং বিশ্বাস করতে অসুবিধা হচ্ছিল। এই ধরনের এরা আইনজীবী আজকে বিচার ব্যবস্থার মধ্যে না, এই ধরনের বিচারপতি যদি ঢুকে যায় তাহলে বিচার ব্যবস্থাটা কোন দিকে যাচ্ছে বা যেতে পারে সেটা নিয়ে আমার আসনে সংকেত হচ্ছে। একজন আইনজীবীর মস্তিষ্ক এটা, যে কনস্টিটিউশন জানা মানুষ, যাকে আমি মনে করি যে কনস্টিটিউশন জানে, কনস্টিটিউশনটাকে ফলো করে, সেই মানুষটা দাঁড়িয়ে আজকে এই পোস্ট করছে। আপনি কয়েক বছর আগে দেখুন না, বাবুল সুপ্রিয় যিনি মুস্তাফিজুরকে বলেছিল তো তোরা আর কিছুদিন রেডি থাক, এনআরসি নিয়ে আসছি, বাংলাদেশ পাঠিয়ে দেবো, বাংলাদেশ পাঠিয়ে দেবো, পাকিস্তানের বাচ্চারা পাকিস্তানে চলে যাবি। আর আজকে সেই বাবুল সুপ্রিয় হাত জোড় করে বালিগঞ্জে ভোট চাইছেন, সংখ্যালঘু ভাই বোনেরা আমাকে ভোট দিন। এইটা হলো গিরগিটির রং পাল্টানোর মতো। এই মানুষগুলো আবার যদি কৌস্তব বাগচিকে দেখেন কোনোদিন তৃণমূলে আসতে, বা আবার কৌস্তব বাগচিকে যদি দেখেন কোনোদিন কংগ্রেসে ফিরতে, এ বড় বড় সেকুলার বার্তা দেবে। অর্থাৎ এরা হলো রাতে দিনে কাপড় পরিবর্তন করার মতো নিজের রং পরিবর্তন করে। এই মানুষগুলো থেকে বাংলার মানুষকে বলবো দূরে থাকুন, মস্তিষ্ক পরিষ্কার রাখুন। এরা পশ্চিমবঙ্গের মাটিকে উত্ত্যক্ত করার চেষ্টা করছে, এদের থেকে আপনারা সাবধান থাকুন।